ফাইনালি লিওনেল স্ক্যালোনি তার পরিকল্পনায় এবং ফরমেশনে চেঞ্জ আনতে চলেছেন। এই মুহূর্তে আর্জেন্টাইন ফ্যানদের জন্য এটা অনেক বড় গুড নিউজ, কারণ লাস্ট কয়েকটা ম্যাচ তারা আর্জেন্টিনার প্লেইং স্টাইল কিংবা ফরমেশন কিংবা প্লেয়ারদের পারফরমেন্সে রীতিমতো বিরক্ত। মানে আর্জেন্টিনা ম্যাচগুলো জয় পাচ্ছে, সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে, আমরা লাস্ট মুহূর্তে ম্যাচগুলো বের করে আনতে পারছি, বাট এরপরেও আর্জেন্টিনার যে খেলাটা, যে প্লেইং স্টাইলটা, যে স্ট্র্যাটেজি, যে প্ল্যান, এগুলোর উপর ফ্যান যারা আছে তারা খুবই বিরক্ত। কারণ তাদের কথা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে চ্যাম্পিয়নদের মতো, ডোমিনেট করে ফুটবল খেলবে। সেই জায়গায় আমরা লাস্ট 3টা ম্যাচ, বিশেষ করে সেই হচ্ছে কেপে বার্দে থেকে শুরু করে ইজিপ্ট, এরপর হচ্ছে সুইজারল্যান্ড, এই 3টা ম্যাচে আমাদের প্রচুর পরিমাণে স্ট্রাগল করা লাগছে এবং আমাদের সাফার করতে হয়েছে ম্যাচে। সেই জায়গা থেকে স্ক্যালোনি তার ফরমেশনে কিংবা তার পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে চলেছেন। দেখুন, আর্জেন্টিনা লাস্ট যে ট্রেনিং সেশনটা করেছে গতকাল, সেই ট্রেনিং সেশনে স্ক্যালোনি 2টা ফরমেশনে ট্রাই করেছেন। একটা তার সেই পছন্দের ফরমেশন, যেটা হচ্ছে 4-4-2 এবং আরেকটা হচ্ছে 4-3-3। এই 2টা ফরমেশনে তিনি ট্রেনিং করিয়েছেন। তবে এই জায়গায় যারা খুশি হচ্ছেন ভিডিওর প্রথমে শুনে যে অনেক পরিবর্তন আসতে চলেছে বা পরিকল্পনায় চেঞ্জ আসতে চলেছে, এই জায়গায় আসলে গেম প্ল্যানটা চেঞ্জ হতে পারে। বাট যদি আমি বলি প্লেয়ারদের ভিতর কারা ইনক্লুড হতে পারেন, এমন নিউজ আসলে এখন পর্যন্ত আমাদের সামনে আসে নাই। বাট একটা প্লেয়ারের স্টার্টিং 11-এ জায়গা পাওয়ার স্ট্রং চান্স আছে এবং লিওনেল স্ক্যালোনি ওই প্লেয়ারটাকে নিয়ে ট্রেনিং করেছেন ফার্স্ট স্টার্টিং 11-এ। সেই প্লেয়ারটা হচ্ছেন জুলিয়ানো সিমিওনে, যিনি এই মুহূর্তে আতলেটিকো মাদ্রিদের একজন উইঙ্গার, পাশাপাশি তিনি রাইট ব্যাকে খেলতে পারেন। আপনারা জানেন সে দ্রুত গতিতে উপরে উঠতে পারেন এবং হচ্ছে ট্র্যাক ব্যাক করে নিচে নামতে পারেন এবং ডিফেন্সিভলি সলিডিটিও কিন্তু তার আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জুলিয়ানো সিমিওনের ক্ষেত্রে যেটা, তা হচ্ছে তার স্পিড এবং তার প্রেসিং এবং তার হচ্ছে ডিফেন্সিভলি সলিডিটি। এই জিনিসগুলো তিনি পারফেক্টলি করতে পারেন। স্ক্যালোনি তিনি যে দ্বিতীয় ফরমেশনে যে ট্রেনিংটা করেছেন লাস্ট ডেতে, সেটাতে হচ্ছে জুলিয়ানো সিমিওনেকে নিয়ে ট্রাই করেছেন, যেটার ফরমেশন ছিল 4-3-3। মানে রাইট উইং যে পজিশনটা আছে সেই পজিশনটাতে জুলিয়ানো সিমিওনেকে দিয়ে ট্রাই করিয়েছেন। আবার হচ্ছে লিওনেল মেসিকে তিনি একদম মেইন সেন্টার ফরওয়ার্ড কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার যে রোলটা, সেই রোলে রাখা ট্রাই করেছেন এবং লেফট উইংয়ে তিনি হুলিয়ান আলভারেজকে রাখতে চাচ্ছেন। এরকম একটা ফরমেশনে বা এরকম একটা গেম প্ল্যান বা স্ট্র্যাটেজিতে তিনি যেতে চলেছেন। তবে স্ট্রং চান্স হচ্ছে এটাই যে জুলিয়ানো সিমিওনের মেইন একাদশে ফেরার সম্ভাবনা অনেকটাই বেশি। বাদ বাকি ভাই লিওনেল স্ক্যালোনির উপর আসলে মানে খুব বেশি একটা আপনি এই মুহূর্তে প্রেডিক্ট করতে পারবেন না যে জুলিয়ানো সিমিওনেই খেলবেন। বাট এই জায়গায় পরিবর্তন হতে পারে। এই জায়গায় আমরা ঠিক সেম একাদশটাও দেখলেও দেখতে পারি, যেটা হচ্ছে আমরা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেছি। তবে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে খুব বেশি প্লেয়ার কিন্তু ইনক্লুড হবেন না এই টিমটার সাথে, এবং কোনো কোচ সেমিফাইনালের মতো একটা ম্যাচে পুরো নতুন একটা স্টার্টিং 11 নিয়ে নামবে না। সো যারা ভেবে আছেন যে নিকো পাস, ভ্যালেন্টিন বার্কো, লো সেলসোর মতো প্লেয়ারদেরকে হুট করে হচ্ছে ইংল্যান্ডের ম্যাচে নামায়া দিবেন, সেটা আসলে ভুল ভাবছেন। শুধুমাত্র একটা কিংবা সর্বোচ্চ 2টা প্লেয়ারের পরিবর্তন হতে পারে। যদি তিনি এই জায়গায় রাইট ব্যাক পজিশনে মলিনাকে কনসিডার করতে পারেন বা মলিনাকে হচ্ছে বসাতে পারেন, তাহলে সেই জায়গা হতে পারে যে আমরা সিমিওনেকে দেখতে পারি। এর পরবর্তীতে হচ্ছে রদ্রিগো দি পলের জায়গায় হতে পারে আমরা ভ্যালেন্টিন বার্কো, পালাসিওস কিংবা লো সেলসের মতো প্লেয়ারদেরকে দেখতে পারি। বাট সেটার সম্ভাবনা খুবই কম। এই জায়গায় সর্বোচ্চ যে চান্সটা, সেটা হচ্ছে একটা প্লেয়ার পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে জুলিয়ানো সিমিওনেকে। এবং জুলিয়ানো সিমিওনে যদি হচ্ছে মেইন স্টার্টিং 11-এ ঢুকে যায়, তাহলে কিন্তু একটা প্লেয়ারকে কনসিডার করতে হবে বা একটা প্লেয়ারকে স্যাক্রিফাইস করতে হবে। সেটা হতে পারে রদ্রিগো দি পল, নয়তো হচ্ছে আমাদের নুহেল মলিনা। এই 2টা প্লেয়ারের যে কোনো একটা প্লেয়ারকে কনসিডার করতে হতে পারে। যদি রদ্রিগো দি পলকে হচ্ছে আপনার বিগ ম্যাচের মেন্টালিটি বা এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে যদি হচ্ছে দলে রেখে দেন, তাহলে সেই জায়গায় আমার কাছে মনে হয় মলিনাকে স্যাক্রিফাইস করতে হতে পারে। মলিনার জায়গায় আমরা হচ্ছে জুলিয়ানো সিমিওনেকে দেখতে পারি, যিনি হচ্ছে রাইট ব্যাকটাও সামলাবেন, পাশাপাশি হচ্ছে আপনার উইংটাও সামলাবেন, কারণ তার স্পিড আছে, সেটা আমি প্রথমে আপনাকে বলে দিয়েছি। বাট এর বেশি পরিবর্তন হওয়া আসলে সম্ভব না। মানে যারা ভাবছেন যে ভ্যালেন্টিন বার্কো কিংবা নিকো পাজের মতো প্লেয়ারকে আপনি স্টার্টিং 11-এ দেখতে চান, সেটা আসলে আমার কাছে মনে হয় না যে স্ক্যালোনি করবেন। এবং এই স্ক্যালোনিকে আমরা যতদিন ধরে চিনে আসছি, বিশেষ করে সেই 2019 থেকে শুরু করে এখন পর্যন্ত, তিনি কিন্তু খুব সহজেই তার স্টার্টিং 11 চেঞ্জ করেন না। যারা লিওনেল স্ক্যালোনিকে ঠিক আগের থেকে চিনেন তারা বুঝতে পারবেন যে এই স্ক্যালোনি কিন্তু আমাদের সেই লিজেন্ডারি গোলকিপার ফ্রাঙ্কো আরমানিকেও চেঞ্জ করতে চাইতেন না। এবং ফ্রাঙ্কো আরমানি হচ্ছে কোভিডের সময় পজিটিভ হয়েছিল, সেই জন্য কিন্তু ইমিলিয়ানো মার্টিনেজ একটা সুযোগ পায় এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে ইমিলিয়ানো মার্টিনেজ দলের রেগুলার হয়ে গেছেন এবং মেইন স্টার্টিং 11 প্লেয়ার হয়ে গেছেন। সেই জায়গা থেকে আপনি বলতেই পারেন যে লিওনেল স্ক্যালোনি খুব সহজেই মানে তার যে পছন্দের প্লেয়ারগুলো আছেন সেগুলো তিনি চেঞ্জ করবেন না। এর বাইরে গিয়ে যদি আপনি স্ক্যালোনিকে ফলো করে থাকেন, তাহলে আরেকটা জিনিস দেখতে পারবেন যে লো সেলসো,
পারাদেস এবং হচ্ছে রদ্রিগো দি পল, এই তিনটা হচ্ছে তার পছন্দের মিডফিল্ড ছিল 2021-এর আগে কিংবা 2022-এর ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত। বাট যখন লো সেলস হচ্ছে টিম থেকে আউট হয়ে গেলেন, পারাদেস একটু অফ ফর্মে গেলেন, তখন তিনি হচ্ছে আবার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং অ্যানজোকে এই দলের সাথে শিফট করলেন এবং এই দলটার মেইন স্টার্টিং ইলেভেনে জায়গা দিলেন। এরপর থেকে আপনি আবার দেখবেন এই স্কালোনি এই প্লেয়ারদেরকে চেঞ্জ করছেন না, সব সময় দেখবেন যে অ্যান্ড্রু ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, পাশাপাশি রদ্রিগো দি পল আছেন। মানে তিনি খুব সহজেই তার মেইন যে প্লেয়ার আছেন তাদেরকে চেঞ্জ করেন না যতক্ষণ পর্যন্ত তারা 50% পারফর্ম দিবে। আপনি লাস্ট ম্যাচটার দিকে তাকালে বুঝতে পারবেন যে রদ্রিগো দি পল হচ্ছে আপনার সুইজারল্যান্ডের বিপক্ষে কিন্তু অনেক বাজে একটা পারফর্ম দিয়েছে। তিনি হচ্ছে লিওনেল মেসির সাথে কানেক্ট হতে পারছেন না, তার সেই ওয়ার্ক রেটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। বাট এর পরেও তিনি রদ্রিগো দি পলকে প্রায় 80 মিনিট পর্যন্ত, না যেন 75 মিনিট পর্যন্ত খেলিয়েছেন। আমার জাস্ট এই মুহূর্তে মনে পড়ছে না, মানে অনেকটা টাইম কিন্তু তিনি মাঠে রেখেছেন রদ্রিগো দি পলকে, যেখানে আমরা সবাই আশা করছিলাম যে সেকেন্ড হাফের শুরু থেকে আমরা রদ্রিগো দি পলকে দেখতে পাবো না বা তাকে উঠিয়ে নেওয়া হবে, বাট তিনি সেটা করেন নাই। ওই যে 50% যদি পারফর্ম করতে পারে তার মেইন প্লেয়াররা, তিনি তাদের উপর বিশ্বাস রাখেন। সো তার পরিকল্পনায় কিছু চেঞ্জ আসতে চলেছে, এটা যেমন সত্য, ঠিক এইটাও আপনাকে মেনে নিতে হবে। খুব বেশি একটা পরিবর্তন আপনি পাবেন না, এই জায়গায় সর্বোচ্চ একটা পরিবর্তন হতে পারে, আমি আবার বলছি, সেটা হচ্ছে জুলিয়ানো সিমিওনে। এর বাইরে গিয়ে খুব বেশি পরিবর্তন হওয়ার কোনো প্রকার চান্স নেই এবং এটাই লিওনেল স্কালোনি করতে চলেছেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশটা কেমন হতে পারে এবং আমার কাছে মনে হয় এই টিমটার সামর্থ্য রয়েছে ইংল্যান্ডকে হারানোর। এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভাই, তাদের মেন্টালিটি আছে, আপনি তাদেরকে একেবারে লাস্ট 3টা ম্যাচ দেখে একেবারে টুর্নামেন্ট থেকে এই ম্যাচে আউট করে দিতে পারেন না। তাদের সেই মেন্টালিটি আছে ম্যাচটা বের করার, এবং আমাদের ফ্যানদের এই টিমটার উপর বিশ্বাস রাখা উচিত। ভাই, যেই টিমটাকে আপনি সেই 18-19 থেকে বিশ্বাস করে আসছেন কিংবা তার আগ থেকে 2014 থেকে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই স্কালোনির হাত ধরে কিন্তু আমরা ট্রফিগুলো পেয়েছি, 2টা কোপা আমেরিকা, একটা ফিনালিসিমা, একটা ওয়ার্ল্ড কাপ। সো এত দ্রুত ধৈর্য হারা হলে চলবে না, আপনার তার অ্যাচিভমেন্ট গুলার কথাও মনে রাখতে হবে। সো স্কালোনির উপর বিশ্বাস রাখুন, খুব বেশি পরিবর্তন না আনলেও স্কালোনি ম্যাচটা কিভাবে তার পক্ষে নেওয়া যায় সেই প্ল্যানটা তিনি অন্তত ভালো করে জানেন। সো আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো আর্জেন্টাইন ফ্যানদের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।